দেশ এবং রাজ্য সর্বত্রই একাধিক প্রশ্ন এই মুহূর্তে উড়ে বেড়াচ্ছে। দেশে যদি একটা নতুন ব্লক বা একটা নতুন দল তৈরি হয়ে গিয়ে থাকে তৃণমূল ভেঙে, রাজ্যেও কিন্তু একই রকম পরিস্থিতি তার আগেই তৈরি হয়েছে। ওদিকে বিজেপির 1 মাসের মেয়াদকাল পূরণ হলো। এই পরিস্থিতিতে বাংলা কোন দিকে এগোচ্ছে বা দেশই বা কোন দিকে এগোচ্ছে, এই নিয়ে আলোচনার জন্য আজকে সঙ্গে পেয়ে গেছি দীপঙ্কর ভট্টাচার্যকে, সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক। দীপঙ্কর দা, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। দীপঙ্কর দা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে বাংলায় 1 মাস সরকার পূরণ হলো, আপনার কি মনে হচ্ছে কি জায়গায় বাংলা দাঁড়িয়ে? বাংলা একটা খুব বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে এখন। কেন বলছেন? আমি এই জন্য বলছি যে মানুষ তো বুঝলাম যে হয়তো পুরনো যে সরকারটা ছিল তার বিরুদ্ধে অনেক ক্ষোভ, মানুষ পরিবর্তন চেয়েছে, পুরনোটাকে প্রত্যাখ্যান করেছে। পুরনোটাকে প্রত্যাখ্যান করে ঠিক কি পাবো সেটা হয়তো তাদের কাছে অত বড় প্রশ্ন ছিল না। আর এটাও আমরা জানি যে পশ্চিমবাংলার নির্বাচনটা খুব সাধারণভাবে আমরা যেরকম নির্বাচন দেখতে অভ্যস্ত সেরকম নির্বাচন ছিল না। এর মধ্যে যথেষ্ট, যেটাকে আজকাল আমরা ভোট চুরি বলি, চুরির দিকটা প্রচুর আছে। কিন্তু ভোটের পরে যেটা শুরু হয়ে গেল, ধরুন এটা এই মাত্রায় উচ্ছেদ, হকার উচ্ছেদ করে দাও, রেল কলোনি তুলে দাও, বস্তিগুলোকে উচ্ছেদ করে দাও, এটা কি মানুষ ভেবেছিল? এটা তো মানুষ ভাবেনি পশ্চিমবাংলায়। যেভাবে আমি দেখছি যে কাউকে অভিযুক্ত কেউ যদি হয় তাকে রাস্তায় এরকম করে কোমরে দড়ি বেঁধে এরকম করে ঘোরানো হবে, এটা আইনের কোনো ব্যাপার নেই, কোর্টের কোনো ব্যাপার নেই, এটা কি ভেবেছিল? এটা তো কেউ ভাবেনি। এমন অনেক কিছু ঘটনা ঘটছে পশ্চিমবাংলায় যেটা কিন্তু মানুষ আশা করেনি, অথচ সেই জিনিসগুলো পশ্চিমবাংলায় ঘটছে। এই জন্য মনে হচ্ছে এটা খুব একটা ভেবে দেখার ব্যাপার আছে যে নাকের বদলে নরুন, মানে কোনটা মানুষ চেয়েছিল আর কি পেলো, তো অবশ্যই মানুষের হিসেব করবে। তৃণমূল সরকার থেকে যাওয়ার পরই দেখা যাচ্ছে যে একটা চরম একটা ভাঙন শুরু হয়েছে, মানে কার্যত চোরাবালির উপর যেন দাঁড়িয়ে রয়েছে তৃণমূল। আপনার এদিকে 60 জন বেরিয়ে গিয়েছে বিধায়করা, ওদিকে 20 জন বেরিয়ে গেলেন সাংসদরা। একটা চাঞ্চল্যকর অভিযোগ গতকাল সঞ্জয় রাউত করেছেন, শিবসেনার নেতা। তিনি বলছেন যে বেশ কয়েক কোটি টাকা দিয়ে সাংসদ নাকি কেনা হচ্ছে। অভিযোগের তীর অবশ্যই বিজেপির দিকে, নিয়ে বুঝতে কোনো সমস্যা নেই। এবং তার মানে ওর পাল্টা হিসেবে আবার, মানে পাল্টা হিসেবে না, ওকে সমর্থন করে আবার এদিকে মহুয়া মৈত্র লিখেছেন যে আমাদের এখানে সাংসদের, মানে তৃণমূলের সাংসদদের ক্ষেত্রে নাকি একই জিনিস করা হচ্ছে। কাকলি ঘোষ তার বিরোধিতা করেছেন। আপনার কি মনে হয় ব্যাপারটা সত্যি এরকম? অবশ্যই, মানে এর মধ্যে ওরা সবকিছুই কাজে লাগায়, ভয় দেখায়, ইডি, সিবিআই, এনআইএ, এই ভয় এবং লোভ দুটোই। তো ফলে টাকা পয়সার ব্যাপারটা অবশ্যই থাকে। ধরুন গত এপ্রিল মাসে নির্বাচন চলাকালীন যে সংসদে বিশেষ একটা অধিবেশন হলো, যেখানে ওই ডিলিমিটেশন বিলটা ওরা ধাক্কা খেলো, তখনই ওরা ঠিক করে নিয়েছে যে ওই 2/3 যেভাবেই হোক সেই সংখ্যাটা আমাদেরকে পেতে হবে। 80 মতন বোধহয় সংখ্যা নাকি, প্রায় 352 না 56 এরকম পেতে হবে। ফলে সেটার জন্য বিভিন্ন রকমের হিসেব ওরা করছে, শিবসেনাকে ভাঙো, তৃণমূলকে ভাঙো, বিভিন্ন দলকে ভাঙো, আরো অনেক দলের নাম শোনা যাচ্ছে। তো ফলে এটা তো মানে মোটামুটি প্রতিষ্ঠিত ব্যাপার, লোকে দেখেছে বারবার কিভাবে আম আদমি পার্টিকে কি করে ভেঙেছে। তো সেখানে জেলে পড়ো, ভয় দেখাও, এটাও আছে। আবার অবশ্যই কিনে নাও, টাকা দাও, লোভ দেখাও। তো লোভ এবং ভয় দুটোই তারা কাজে লাগায়। পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, আমার মনে হয় যে এটা লোকে ভাবেনি যে তৃণমূল একটা দল যেটা 15 বছর ক্ষমতায় ছিল, এবারে নির্বাচনে এত হাড্ডাহাড্ডি লড়াই করে, এত চুরির পরেও, এত এসআইআর লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরেও 41% ভোট আছে, 80টা বিধায়ক ছিল। ফলে এই দলটা একটা হঠাৎ করে উবে যাবে, এটা তো কারোর ধারণার মধ্যে ছিল না। আমার এখনো যেটা মনে হয় যে দলের যেটা সংসদীয় বা বিধানসভার যে লেজিসলেটিভ পার্টি, সেটা খানিক যেন খসে গেল, কিন্তু তার মানে দলটা উবে যাওয়া কিন্তু নয়। আমার মনে হয় এখনো পশ্চিমবাংলার মানুষ পরিস্থিতি, সেখানে একটা শক্তিশালী বিভিন্ন বিরোধী দল, তাহলে তৃণমূল দলটা একদম উঠে গেল আমি এটা বলবো না। আর এই যেটা হলো, যেটা ওরা করছে, একটা কোত্থেকে একটা এনসিপিআই পার্টি বানানো ছিল, একটা অশ্রুত দলকে খুঁজে বের করে তাতে যোগ দেওয়া, রাজ্যের বিধানসভায় মানুষ ভোটটা দিয়েছে বিজেপির বিরুদ্ধে, এবারে গিয়ে সেই বিজেপির হিজ মাস্টার্স ভয়েস
সে একটা সরকারি অপোজিশন হয়ে যাওয়া, তো এটা তো আমি মনে করি সব থেকে মানুষের সঙ্গে গণতন্ত্রের নামে প্রহসন, মানুষের তাদের ভোটারের বিরাট অপমান। তাহলে প্রশ্নটা এখন সোজাসুজি এটাই ওঠা উচিত, যে কেউ যদি দল পাল্টাতে চায় আগে পদত্যাগ করো, আবার মানুষের কাছে ফিরে যাও, ভোট চাও। এইভাবে মানুষের ভোট নিয়ে চিনিমিনি খেলা, এইটার লাইসেন্স কেউ কাউকে দেয়। মানে এটা আপনার কি কোথাও মনে হচ্ছে যে কোথাও প্রহসন বা প্রতারণা? একদম একদম একদম, এটা গণতন্ত্রের নামে প্রহসন সম্পূর্ণ, এবং ভোটারদের জন্য বিরাট অপমান। যে ভোটার এই অবস্থাতেও তাকে ভোট দিয়েছে, সে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়েছে, 2024-ও তাই দিয়েছিল, 26-ও তাই দিয়েছে। তো সেই ভোটারের সাথে এর থেকে বড় প্রবঞ্চনা, এর থেকে বড় প্রতারণা, অপমান কি হতে পারে? আচ্ছা, আপনি মানে বিজেপি যে অ্যাঙ্গেলে এগোচ্ছে, আপনার কথা থেকে যা বেরিয়ে আসছে আর কি, মানে একচ্ছত্র একটা ভাবনা তৈরি করার চেষ্টা করছে বা দখলদারির দিকে যাচ্ছে, যে 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 অ্যাঙ্গেলটা আপনি তুলে ধরছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি নামে একটি মূলত সোশ্যাল মিডিয়াতেই এতদিন তারা আটকে ছিল, কিন্তু এবার তাদেরকে বাস্তবিক জমিতেও দেখা যাচ্ছে। আপনি যন্তর মন্তরে যে তাদের প্রথম সভা ছিল তাতে উপস্থিত ছিলেন। আপনার কি মনে হচ্ছে ককরোচ জনতা পার্টি কি সত্যি ভালো রকম কিছু ভাবে পেনিট্রেট করতে পারে? আমি এক্ষুনি কিছু ঠিক বলবো না ককরোচ জনতা পার্টি, কারণ এরা ডিজিটালি তো ঝড় তুলে দিয়েছিল। অত কম সময়ের মধ্যে 2 কোটির বেশি ইনস্টাগ্রামে ফলোয়ার চলে আসা, তো সেটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে পরিস্থিতিটা কিন্তু ভীষণ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। মানুষ চাইছে, আর ছাত্র যুব তাদের মধ্যে যে আক্রোশটা, সেটা মোটেই চট করে ঠান্ডা হয়ে যাওয়ার জিনিস নয়। বারবার পরীক্ষায় পেপার লিক হবে, বারবার পরীক্ষা ক্যান্সেল হবে, এবং যে মাত্রায় ধরুন ভারতবর্ষে এই মুহূর্তে বেকার সমস্যাটা আছে, ওই একটা পরীক্ষাতে কটা সিট, তার জন্য লক্ষ লক্ষ অ্যাপ্লিক্যান্ট। আমি 2 দিন আগে বিহারে দেখছিলাম, সেখানে ওরাকে বলে ওই মদ্য নিষেধ, তার কিছু পোস্ট খালি হয়েছে, তার জন্য কয়েক হাজার পোস্টের জন্য কয়েক লক্ষ, এবং সেই সমস্ত তাদেরকে 300 কিলোমিটার দূরে পরীক্ষার সেন্টার করছে, সে ট্রেনে ভয়ানক অবস্থা আর কি। ফলে এই যে ছাত্র যুব নতুন প্রজন্ম, যেটাকে জেনজি বলা হচ্ছে, তাদের যে বিপন্নতা, তাদের যে বিরাট একটা ক্ষোভ, তাদের কথা কেউ শুনছে না, কোনো নীতিতে তাদের কোনো প্রতিফলন নেই, এইটা বিরাট ব্যাপার। তো আমি মনে করি জেনজি হচ্ছে তার একটা ডিজিটাল অভিব্যক্তি। হয়তো যদি চিফ জাস্টিস যদি ককরোচ কথাটা ব্যবহার না করতেন, তাহলে হয়তো ট্রিগারটাও আসতো না। এই ককরোচ কথাটাকে উল্টে দিয়ে ঠিক আছে আমরা ককরোচ, ফলে ডিজিটালি এটা বিরাট একটা সাড়া জাগিয়েছে। এবার ডিজিটাল থেকে ওরা ঠিক করেছে আমরা এবারে দ্রুত ফিজিক্যালে চলে আসবো, এটাও একটা বড় ঝুঁকি নিয়ে তারা এটা করছেন ট্রানজিশনটা। এবং এখনো পর্যন্ত যে কটা অনুষ্ঠান আমি দেখলাম, দিল্লিতে, পুনেতে, লখনৌতে, জয়পুরে, সেখানে একজন এসে আক্রমণ করে দিল উপরে, তো সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে ওরা একটা কোনো জায়গায় নাড়া দিয়েছে, এবং বিজেপি এটাকে ঠেকানোর চেষ্টা করছে। বলে আমি এটাকে মনে করি যে এটা একটা অভিব্যক্তি। এই পেপার লিক নিয়ে গোটা দেশ জুড়ে প্রচুর আন্দোলন হচ্ছে, কংগ্রেসের ছাত্র সংগঠন করছে, আমাদের ছাত্র সংগঠন আইসা করছে, সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই করছে। গতকাল কোটাতে রাহুল গান্ধী একটা ছাত্র কি গুঞ্জ বলে একটা বড় কর্মসূচি করেছেন, এবং ককরোচ জনতা পার্টিটাও আমি মনে করি এটাও একটা অভিব্যক্তি, একটু নতুন আনকনভেনশনাল। ফলে একটা নতুন, আমি দিল্লিতে দেখেছিলাম যে সারাদিনে বোধহয় 1000-4-5 ওখানে মানুষ জড়ো হয়েছিল, এবং তার মধ্যে বেশ কিছু মানুষকে দেখে আমার মনে হয়েছে, বেশ কিছু যুবক, তাদের অভিভাবক, যে তারা সাধারণভাবে ধর্ণা মিছিল মিটিং এ আসার লোক নয়, তারা প্রকৃতই কিন্তু এই সমস্ত পেপার লিকের ভিকটিম, এবং তারা ওই পেপার লিকের ভিকটিম বলে তারা ওখানে এসছেন শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতে। ওই এনটিএ যে একটা সাধারণ একটা ক্লাব যেটা আইনে তৈরি হয়, সেরকম একটা আইনে একটা সংগঠন বানিয়ে সেটাকে পরীক্ষার, গোটা দেশের পরীক্ষা ব্যবস্থা হাতে তুলে দেওয়া, এই মারাত্মক ব্যাপার, সেই এনটিএটাকে ভাঙার দাবিতে তারা এসছেন। তো মনে হয় এটা
এক্ষুনি চলে যাবে না, হুম। এটা একটা আছে, এই ফেনোমেননটা বাড়বে। আপনি আইএসআই থেকে পাশ করা ছাত্র, পরে ওখান থেকেই আস্তে আস্তে আপনার রাজনীতিতে আসা, মানে আপনি যুবদের পালসটা বোঝেন। আমি এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি, কতটা বুঝি আমি জানি না, কিন্তু বোঝার চেষ্টা করি। কোথাও কি আপনার এটা মনে হচ্ছে যে নেপাল বাংলাদেশের মতন এরকম একটা যুব বিস্ফোরণ আমাদের দেশে হতে পারে? হ্যাঁ, সেরকম পরিস্থিতি তো আছেই, কিন্তু ঘটনা হচ্ছে যে নেপাল বা বাংলাদেশ বা শ্রীলঙ্কায় যেটা সম্ভব হুম এবং ভারতবর্ষে যেটা খানিকটা সেই অর্থে লোকে মনে করে যে একটু অন্যরকম, হুম। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে ওই দেশগুলো ছোট দেশ, হুম একটা ভাষার দেশ। ভারতবর্ষটা একটা বিশাল বৈচিত্র্যপূর্ণ, এত ভাষা, যে যে প্রশ্নটা নিয়ে একটা বিহারের ছাত্র আহ, একটা লাফিয়ে পড়বে, হুম। সেই প্রশ্ন নিয়ে তামিলনাড়ুর ছাত্র লাফাবে না। তামিলনাড়ুর ছাত্র যেখান থেকে তামিলনাড়ুর যুব প্রজন্ম বিজয়ের মতো কাউকে একটা মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে। ফলে আমরা যেন দেখতে পাচ্ছি মানে এটা কি কারণ, ভারতবর্ষে, এটা কারণটা কি জাতি ভাষা? মানে এটাকে একটা সূত্রে গাঁথতে পারা, আচ্ছা এটা খুব কঠিন প্রশ্ন। আচ্ছা। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহ মানুষের বিক্ষোভ, হুম কিন্তু এই বিক্ষোভটাকে দানা বাঁধবে এবং সেটাকে একটা সূত্রে গেঁথে ফেলা, হুম। এটা খুব চারটিখানি কথা নয়। আচ্ছা। এটা ধরুন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, হুম এটা হয়তো এমার্জেন্সির সময়, ওই সময় ৭৪ আন্দোলন হয়েছিল, এটা নকশালবাড়ি করতে পেরেছিল হুম হুম গোটা দেশ জুড়ে। হুম। কোথায় নকশালবাড়ি একটা অখ্যাত জায়গা, হুম গোটা দেশ জুড়ে ছাত্র, যুব, কৃষক, শ্রমিক তারা নেমে পড়লো নকশালবাড়ির নামে। এটা কখনো কখনো হয়, হুম এটা কঠিন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতীয় যে রাষ্ট্র, হুম মানে সেটাও নেপাল বা বাংলাদেশের থেকে অনেক বেশি পরিপক্ক, অনেক চালাক, আচ্ছা। অনেক চালাক। ফলে ওরা বাংলাদেশে বা নেপালে যেভাবে এটাকে দমন করার চেষ্টা হয়েছে, হুম এখানে আমরা পরিষ্কার দেখলাম যে ওইভাবে দমন করার চেষ্টা কিন্তু হলো না। টুইটারে ব্লক করা হলো, হুম ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা হলো, ডিজিটালি তাকে চেষ্টা করা হলো। কিন্তু যখন তারা বললো, অভিজিৎ দীপকে যখন বললেন যে আমাকে হয়তো সোজাসুজি এয়ারপোর্ট থেকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে, হুম তখন সেখানে ভারতীয় রাষ্ট্র, মোদী সরকার, হুম তারা বলে না না, এরকম কোনো ব্যাপারই নেই, আমরা তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি, হুম পারমিশন দিয়ে তুমি যাও, এবার ওখানে গিয়ে করো। হুম ফলে এই যে একটা ম্যাচিউরিটি, পরিপক্কতা, হুম হুম ওরা মনে করছে যে এটা দেখা যাক, লম্বা খেলানো যাক এদেরকে, কতদিন কতটা দম আছে এদের। হুম হুম। ফলে এইভাবে আমার মনে হয় নেপালের সরকার তো গুলি চালিয়ে একদিনই তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছে। তো এইখানে ভারতীয় রাষ্ট্রের যে পরিপক্কতা, হুম আমার মনে হয় এটাও একটা বড় ব্যাপার। সেই জন্য ভারতে যে কোনো আন্দোলনকে, হুম কৃষক আন্দোলন, হুম কৃষক আন্দোলন ১ বছর ধরে কৃষকরা থাকলো, হুম কৃষকদের টেনাসিটি, কৃষকদের বিরাট স্ট্যামিনা, এটাও বড় কথা। আবার সেই কৃষক আন্দোলনটাকে কিন্তু ১ বছর পরে নরেন্দ্র মোদী বলছেন আমার তপস্যায় বোধহয় কোনো সমস্যা থাকলো, আর সেই জন্য আইনগুলোকে প্রত্যাহার করে দিলাম। সেই আইনকে প্রত্যাহার করে এবার আবার কিন্তু সেই চোর দরজা দিয়ে সেই আইনটাকেই ঢোকানো হচ্ছে। হুম সেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত গুদামগুলোকে আদানির হাতেই তুলে দেওয়া হচ্ছে, কিন্তু ঘোড়া পথে, কৃষকদের সাথে সরাসরি কোনো সংঘাতে না গিয়ে। হুম তাহলে এই যে ভারতবর্ষের রাষ্ট্রের এবং মোদী সরকারের হুম যে একটা চালাকি, যে পরিপক্কতা, বিভিন্ন কায়দায় আন্দোলনগুলোকে ট্যাকল করার চেষ্টা, এটাও কিন্তু আমার মনে হয় বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কা, হুম। সেই সমস্ত রাষ্ট্রের কাছে এই পরিপক্কতা, এই ম্যাচিউরিটি, এই চালাকিটা এখনো পর্যন্ত আসেনি। দীপঙ্কর দা, আপনার কি কোথাও মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে ৭৩ বছর বয়স অলমোস্ট, এই বয়সে এসে একজন ভদ্রমহিলা যিনি লড়াই করেছেন দীর্ঘদিন ধরে, তার তো লড়াইয়ের ইতিহাস রয়েছে, তার সরকার থেকে চলে যাওয়ার পর একটা তো ধাক্কা ডেফিনেটলি, এ নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি আবার নতুন করে ফিরে আসতে পারবেন, আপনার কথা মনে হয়? না, আমার মনে হয় চেষ্টা তো ওনাকে করতেই হবে। হুম মানে রাজনীতিতে আমি যদি ধরে নিই, আমি বাকি কোনো কথা ছেড়ে দিলাম, সবাই বলছে যে তৃণমূল দলটার কাছে কোনো আদর্শ নেই। হুম সেরকম কোনো আদর্শ নেই, কংগ্রেস ঘরানোর একটা পার্টি, কিন্তু ক্ষমতা ছিল, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকেছে একটা দল। তো ফলে একটা দল শেষ হয়ে যাচ্ছে, হুম মমতা ব্যানার্জি বসে বসে দেখছেন, আমার তো মনে হয় এটা তো ঠিক হবে না। হুম তাহলে স্বাভাবিকভাবে একটা মানুষের যে সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, হুম এটাকে ধরে রাখার চেষ্টা করা। আর উল্টো দিকে পরিস্থিতির যে দাবি, হুম সেই পরিস্থিতির দাবিটাই হচ্ছে যে এখন রাস্তায় থাকতে হবে। সেই জন্য আমার মনে হয় ওনার বাকি দলের লোকেরা, সাংসদেরা চলে যাচ্ছে, বিধায়করা চলে যাচ্ছে, কিন্তু দলকে বাঁচানোর জন্য, ধরে রাখার জন্য এবং এই সার্ভাইভালের জন্য হুম তাকে এটা রাস্তায় নামতে হবে। সম্ভব কিনা, কতটা সম্ভব, সে ব্যাপারে আমার মনে হয় ভবিষ্যৎবাণী আমি করবো না। কিন্তু পশ্চিমবাংলা আমি দেখলাম গতকাল উনি একটা মিছিল করলেন, হুম হুম এবং আমি অন্তত ফেসবুকে দেখছি যে সেটা উনি যেটা পোস্ট করলেন সেটা হাজারে হাজারে মানুষ
সেটা লাইক করছে, শেয়ার করছে, কমেন্ট করছে। তো ঠিক কথাই, কারণ একদিকে মানুষ যখন ওটা দেখবে যে নতুন সরকার, সেই সরকারটা কি করছে, উন্নয়নের নামে উচ্ছেদটাকে উন্নয়ন বলে চালিয়ে দিচ্ছে, এটা যদি হয় তাহলে সেখানে একটা শক্তিশালী আন্দোলন, এবং সেখানেও ঠিক যেরকম আমি বললাম যে যুবদের জন্য বিভিন্ন অভিব্যক্তি আছে। কংগ্রেসও একটা অভিব্যক্তি, এনএসইউআই, বামপন্থীরাও আমরা একটা অভিব্যক্তি, ককরোচরাও একটা অভিব্যক্তি। একইভাবে পশ্চিমবাংলায় যে বিরোধী শিবির, যেখানে বিরোধী দলটার নামে একটা প্রহসন হচ্ছে, 7টা এমএলএ বেরিয়ে গিয়ে সরকারের কাছে নতজানু হয়ে সেখানে আত্মসমর্পণ করছে, এইরকম একটা জায়গায় বাংলার মানুষ যারা বিজেপির বিরুদ্ধে ভোট করেছে তারা তো চাইবেন যে আমাদের কথাটা কেউ বলুক। তো সেখানে বামপন্থীরাও, আমার মনে হয় আমরাও রাস্তায় আছি, বিরাট জোরের সাথে উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনগুলো হচ্ছে। আইএসএফও থাকবে, সে দলটাও আছে, উঠে যাবে না। তৃণমূল কংগ্রেস দলটাও থাকবে, এবং সবটা মিলিয়ে পশ্চিমবাংলার বিরোধী শিবিরে পুনর্বিন্যাস হবে। কিন্তু বাংলার মানুষকে একটা শক্তিশালী বিরোধী পক্ষ বাংলার মানুষ চায়, এবং এই সরকারটা যেটা এসে বাংলা দখল করে নিয়েছে এবং ভাবছে যে আমাদের কোনো অন্য কোনো আওয়াজই আর থাকবে না, আমরা যা বলবো সেটাই হবে, এটা আমার ধারণা পশ্চিমবাংলায় হবে না। আপনার কি কোথাও মনে হয় যে বিজেপি আসলে গুজরাট মডেলে বাংলাকে কনভার্ট করতে চাইছে? বাংলা কেন, গোটা দেশকে। গুজরাটটা ওদের কাছে একটা মডেল। গুজরাট মডেলটা হচ্ছে কয়েকটা জিনিসের সংমিশ্রণ। একটা হচ্ছে গুজরাতে যখন 2001-এ যে ভূমিকম্প হলো রিপাবলিক ডের দিন, সেই ভূমিকম্পে গুজরাতে বিরাট ক্ষতি হয়। সেই ক্ষতির পরে গুজরাটের পুনর্গঠন, এই পুরো পুনর্গঠনটা সরকার দিয়ে দেয়, দায়িত্বটা হচ্ছে আদানির হাতে। যেখান থেকে আদানি উঠে আসে, গুজরাটের টোটাল ইনফ্রাস্ট্রাকচার সেটা চলে আসে আদানির হাতে। 2002-এ ঠিক 1 বছর পরে গোধরাতে যখন সেই অগ্নিকাণ্ড হলো, সে রহস্যজনক অগ্নিকাণ্ড, যেটা আজও কেউ ঠিক মতো জানে না, এবং তারপরে যে গণহত্যাটা হলো, যে গণহত্যার পরে গোটা পৃথিবী নরেন্দ্র মোদী সরকারের কে প্রত্যাখ্যান করেছিল, সেই জায়গা থেকে তারা গুজরাটটাকে দখল করেছে। ফলে সেখানে ওই আদানি আম্বানি, যেটা পরবর্তীতে ভাইব্রেন্ট গুজরাট হলো, সেই যে ওই বিরাট একটা দাঙ্গা, একটা গণহত্যার মধ্য দিয়ে একদম, মানে গুজরাতে মুসলিম জনসংখ্যাটা বিরাট কিছু নয়, পশ্চিমবাংলার তুলনায় অনেক কম, কিন্তু একটা বেশ পাওয়ারফুল মাইনরিটি ছিল। তারা এত দরিদ্র নয়, তাদের যথেষ্ট সম্পন্ন একটা মাইনরিটি ছিল। সেই মাইনরিটিটাকে সম্পূর্ণ শেষ করে দিয়ে একটা ওরকম যে মডেল, বুলডোজার মডেল তৈরি হলো, অমিত শাহ সেখান থেকেই এনকাউন্টার শুরু করলেন, একটা পুলিশ স্টেট। এই যে একটা মডেল, যেখানে একটা বিরাট ভাবে একটা কমিউনাল ভায়োলেন্স রাষ্ট্রের দ্বারা, একটা বিরাট ভাবে সেখানে পুলিশ সার্ভেলেন্স, পুলিশ স্টেট, এবং একটা কর্পোরেট, এই জিনিসটা পশ্চিমবাংলায় যদি করার চেষ্টা হয়, আমি দেখছি তার প্রাথমিক লক্ষণগুলো আমার চোখে পড়ছে। ঠিক যেরকম গুজরাতে নরেন্দ্র মোদী নির্বাচনে ভোট চাইতেন যে আমাকে ভোট দিলে পরে মিয়া মুশাররফকে ওখানে পাকিস্তানে টাইট দেওয়া হবে, পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা আছি ওই বাংলাদেশের জামাতকে টাইট দেওয়ার জন্য, বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য। তো পশ্চিমবাংলার রাজনীতিটা যে এখন এখানেই পর্যবসিত হয়ে যায় যে বাংলার কি হচ্ছে না হচ্ছে, বাংলার কৃষি, বাংলার শিল্প, বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, এটা নয়, ওই বাংলাদেশটা টাইট হচ্ছে কিনা টাইট দেওয়া, এটা যদি পশ্চিমবাংলার রাজনীতির গোড়ার কথা এবং শেষ কথা হয়ে দাঁড়ায়, তাহলে তো এটা একটা গুজরাট মডেল। এবং তারপরে পশ্চিমবাংলায় যদি এবার ধীরে ধীরে আদানির হাতে সব তুলে দেওয়া শুরু হয়, তাহলে সেটাও হবে একটা গুজরাট মডেল। এই গুজরাট মডেলটা তো একটা মেটাফর, গোটা ভারতবর্ষ জুড়ে ওরা এটাই করছে। ওই গুজরাট মডেলটারই একটা প্যান ইন্ডিয়ান জায়গা ওরা তৈরি করেছে। তো ফলে পশ্চিমবাংলাটা, ওটা পশ্চিমাঞ্চলের গুজরাট, পশ্চিমবঙ্গটা হয়ে যাবে পূর্বের গুজরাট, পূর্ব ভারতের। আচ্ছা, দীপঙ্কর, আপনাদের নিয়ে একটা মৃদু অভিযোগ রাজনৈতিক মহলে প্রায়ই শোনা যায়, সেটা হচ্ছে যে আপনারা বিজেপির বিরুদ্ধে যতটা সরব অতীতে হয়েছেন, আপনারা তৃণমূলের বিরুদ্ধে হননি। মানে কোথাও কোথাও একটা মৃদু একটা বন্ধুত্ব বলবো না, কিন্তু একটা সহানুভূতির একটা হাওয়া দেখা গেছে অতীতে আর কি। এটা কারণটা কি? প্রথম কথা, এটা যারা বলেন তাদের কাছে বিজেপিটা একটা গ্রহণযোগ্য দল। আচ্ছা, আমরা চিরকালই বুঝেছি যে বিজেপিটা আর 5টা দলের মতো নয়। বিজেপির পেছনে আরএসএস আছে,
যে আরএসএস এর কোনো লিগালিটি নেই, যে আরএসএস এর কোনো ট্রান্সপারেন্সি নেই, যার একটা ওরকম রেকর্ড 100 বছর ধরে, যেটা গোটা পৃথিবী জানে যে ওটা একটা ফ্যাসিবাদী একটা মতাদর্শ, ফ্যাসিবাদী একটা আন্দোলন, একটা অভিযান। তো ফলে আমরা বিজেপিটাকে, তো যারা এই অভিযোগটা করে, আমরা তৃণমূলকে কোনো ছাড় দিইনি। একটা রাজ্যে তৃণমূল পশ্চিমবাংলায় আছে, গোটা দেশ জুড়ে তো নেই, বিজেপি গোটা দেশ জুড়ে আছে, গোটা দেশ জুড়ে আছে এবং ক্ষমতায় এসে কি করছে গোটা দেশ সেটা টের পাচ্ছে। বাংলাও এবার টের পেতে শুরু করেছে। ফলে আমি যেটা মনে করি যে এই অভিযোগটা যারা আমাদের বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে মূলত তাদের এটা পছন্দ নয় যে আমরা বিজেপিটাকে কেন আলাদা করে দেখি, তো আমরা তো আলাদা করে দেখেছি, আগেও দেখেছি, এখনো দেখছি, আগামী দিনেও দেখবো, কারণ ওটা আলাদা দল, ওটা অন্য কোনো 5টা দলের সাথে কোনো তুলনা হয় না। তো ফলে পশ্চিমবাংলাটাকে যারা অপেক্ষা করেছিলেন যে কত দ্রুত বিজেপির হাতে তুলে দেওয়া যায়, তো বিজেপির হাতে যারা তুলে দিতে চেয়েছিলেন তারা অবভিয়াসলি, আমরা বারবারই বলেছি যে বিজেপির হাতে তুলে দেবেন না বাংলাটাকে, বাংলার মানুষের কাছে, বাংলার বিবেকের কাছে এই আবেদনটা আমরা বারবার জানিয়েছি। অবশ্যই একটা সময় এমন আসবে, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অপশাসন, একটা সময় পরে মানুষের মনে হয়েছে এটা আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না, তো মানুষ সেখানে অন্যদিকে গেছে এবং তার উপরে ভোট চুরিটা হয়েছে। তাহলে আমি তো মনে করি এই অভিযোগটা ওখান থেকেই আসছে, যারা বিজেপিটাকে চেয়েছিল যে পশ্চিমবাংলাটা বিজেপির হাতে চলে যাক। কেউ বলেছে, আপনারা বলেছেন লেসার ইভিল, আমি ঠিক করে লেসার ইভিল যদি না বলি তাহলে কি আমি গ্রেটার ইভিলটা চাইবো? লেসার ইভিল চাওয়া বা লেসার ইভিলটাকে মানুষকে সবসময় বেছে নিতে হয়, 5টা জিনিসের মধ্যে বেছে নিতে হয়, তাহলে লিস্ট ক্ষতিকর জিনিসটা কি, এটাই তো মানুষ জীবনে বেছে নেয় সবসময়। তো তাহলে যে বলছে এটা নিয়ে, তার মানে সে সব থেকে বেশি ক্ষতিকর, সব থেকে বেশি বিপজ্জনক, সব থেকে বেটার, যারা পশ্চিমবাংলার জন্য, দেশের জন্য, যেটা মানে আমাদের এই মুহূর্তে বলা যেতে পারে বিপর্যয়, সেটা কি মেনে নেবো, স্বাগত জানাবো? আমরা কোনোদিন বিপর্যয়কে স্বাগত জানানোর পক্ষে নেই। দীপকদা, একটা জিনিস মানে এই প্রশ্নের একটা লেজুর রয়েছে, সেটা হচ্ছে যে আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায়, তাহলে আপনাদের স্ট্যান্ড কি হবে? মানে আপনারা বামপন্থী জোটের মধ্যে আছেন, নিয়ে কোনো সন্দেহ নেই, সেক্ষেত্রে দুটো জোট আছে, একটা বামপন্থী জোট আছে, একটা বৃহত্তর ইন্ডিয়া জোট আছে। এই ইন্ডিয়া জোটেরও সাম্প্রতিক যে মিটিংটা হয়ে গেল, সেখানে আমি উপস্থিত ছিলাম, সেখানে সিপিআই এর জেনারেল সেক্রেটারি কমরেড রাজা উপস্থিত ছিলেন, কমরেড বেবি আসেননি, কিন্তু তাদের পার্টির সাংসদ জন পিটার্স সেখানে এসেছিলেন, সেখানে মমতা ব্যানার্জিও ছিলেন। তো ফলে কেন্দ্রে জাতীয় পর্যায়ে একটা বৃহত্তর বিরোধী শিবিরের একটা জোট আছে, সেই জোটটাতে আমরা বামপন্থীরাও আছি, সবাই আছে, শুধুমাত্র ডিএমকে এবারে তামিলনাড়ুর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তারা আসেনি। আর পশ্চিম বাংলায় অবশ্যই সেখানে আমরা একটা চাই যে বামপন্থীরা ফিরে আসুক, এবং সেই বামপন্থীদের ফিরে আসাটা একটা বৃহত্তর বাম ঐক্যের মধ্য দিয়ে সম্ভব। সেই বামপন্থীদের ফিরে আসাটা রাস্তায় দাঁড়িয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের আন্দোলনের মধ্য দিয়েই সম্ভব। তো আমরা এই জায়গাটাতে অবশ্যই আছি, সিপিএম এর সাথে এখানেও আছি, তামিলনাড়ুতে সেখানে সিপিএম, সিপিআই এবং সিপিআইএমএল এই 3 দলের একটা আলাদা কোঅর্ডিনেশন কমিটি তৈরি হচ্ছে, আমরা করছি। তামিলনাড়ুতে যে বিরাট পরিবর্তন ঘটে গেল, ডিএমকে সরকার চলে গেল, একটা নতুন টিভিকে সরকার এলো, যেটা সম্পর্কে যেমন বাংলার মানুষ এখন টের পাচ্ছে, তামিলনাড়ুর মানুষকেও সম্পূর্ণ নতুন পরিবর্তন করে কি এলো, কি ধরনের পার্টি, তার কি ধরনের রাজনীতি, কেন্দ্রের সাথে তার কি রকমের সম্পর্ক, এই সম্পূর্ণ ব্যাপারটা নতুন। সেখানে আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সেখানে দেখবো, লড়বো। তো আমরা এই দুটোতেই আছি। এবং তৃণমূল কেউ বলছে কংগ্রেসে ফিরে যাবে কি যাবে না, কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে অবশ্যই ঘনিষ্ঠতা এটা তো বেড়েছে। গত ইন্ডিয়া জোটের মিটিং এ চোখে পড়েছে সকলের। হয়তো আগামী 21শে জুলাই যেটা শহীদ দিবস পালন করেন ওরা, সেটা হয়তো কংগ্রেস এবারে বড় আকারে করবে, তো হয়তো সেখানেও চোখে পড়বে এটা। তো সেটা তো আলাদা প্রশ্ন। আমি যেটা বলেছি, পশ্চিমবাংলার যে বিরোধী শিবির, সেই বিরোধী শিবিরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তাদেরও একটা অবস্থান আছে, তাদেরও একটা ভূমিকা থাকবে, নিশ্চয়ই থাকবে। এবং অবশ্যই বামপন্থীদের একটা বিরাট বড় ভূমিকা থাকবে, কারণ যে প্রশ্নগুলো আছে, কংগ্রেস কোনোদিনই ঠিক আন্দোলনের ছিল না, পার্টি বলে পরিচিতি নয়। কংগ্রেস 77 পর্যন্ত শাসন ক্ষমতার পার্টি ছিল, তারপর থেকে কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস অবশ্যই একটা সময়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন
প্রতিবাদকারী একটা বিরোধী শিবির হিসেবে ছিল, তাদেরও সেই অভ্যাসটা চলে গেছে গত 15 বছর ক্ষমতায় থেকে। তো ফলে তাদেরকে নতুন করে আন্দোলনের যে ব্যাকরণ সেটাকে আয়ত্ত করতে হবে, আন্দোলনের ভাষা, আন্দোলনের ব্যাকরণ আয়ত্ত করতে হবে। আমরা বামপন্থীরা, ধরুন সিপিএম যখন ক্ষমতায় ছিল, আমরা সিপিএম তখনও আমরা পথে ছিলাম আন্দোলনে, আমরা এই আন্দোলনের ব্যাকরণটাকে কখনো ছাড়িনি। আন্দোলনের যে পুরো ডায়নামিক্স, আন্দোলনের যে প্রয়োজন, মানুষের দাবি, সেটা ছাড়িনি। আমরা রাস্তায় আছি। তো আমার ধারণা পশ্চিমবাংলাতেও বিরোধী রাজনীতিটা ঠিক একটা শিবির থাকবে না, কয়েকটা শিবির থাকবে, বিভিন্ন ধরনের থাকবে। সেটাই ভালো গণতন্ত্রের জন্য। মাল্টি পার্টি ডেমোক্রেসি, মাল্টি পার্টি ছাড়া ডেমোক্রেসি হবে না ভারতবর্ষে, এটাই ভালো। দীপঙ্কর দা, বিহারে আপনারা যতটা প্রাসঙ্গিক, বিহারের রাজনীতির ক্ষেত্রে আপনারা যতটা মানে ওলট পালট করে দেওয়ার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বলা হয় মানে হঠাৎ করে চেঞ্জ করে দিতে পারেন, গেম চেঞ্জার হিসেবে আপনাদেরকে বলা হয়ে থাকে। এটা বাংলার রাজনীতিতে আপনারা এত বছর ধরেও সেই জায়গাটা তৈরি করতে পারলেন না কেন? সেটা আমি জানি না, সেটা আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি আছে কিনা সেটা মানুষ বলতে পারে। আমাদের তো মনে হয়েছে যে আমরা প্রচেষ্টার দিক থেকে সবসময় থেকেছি। এবারে সব জায়গার পরিস্থিতি একরকম নয়, সব জায়গায় একরকমের সাড়া পাওয়া যায় না। আমাদের পার্টিটা তো তৈরি হয়েছিল পশ্চিমবাংলা থেকে, নকশালবাড়ি ঘটেছিল পশ্চিমবাংলায়, সিপিআইএমএল এর আত্মপ্রকাশ পশ্চিমবাংলায়। ফলে আমরা আগামী দিনের প্রচেষ্টাটা আরো বাড়াবো। আচ্ছা। এবং আমরা এবারে নির্বাচনেও যে প্রার্থী দিয়েছি সেখানে নতুন নতুন মুখ আমরা চেষ্টা করেছি। বাংলার যে মুখ বেশ কিছু ছিল, বাংলার নতুন প্রজন্ম, বাংলার যে ব্যাপক এই মুহূর্তে মানুষ যেটা চায়, রাজনীতিতে যে এজেন্ডাটা চায়, এখানে স্বাস্থ্যের দাবি, শিক্ষার দাবি, পরিবেশের প্রশ্ন, এখানে কাজের প্রশ্ন, এই সমস্ত কিছু মিলে গ্রামের প্রশ্ন, গ্রামের ক্ষেত্রেও ধরুন সেখানে সে 100 দিনের কাজের কথাই বলুন, মাইক্রো ফিন্যান্স বলুন, বা বিভিন্ন স্কিম ওয়ার্কার, যে মহিলা মিড ডে মিলের রন্ধন কর্মী, আশা, অঙ্গনবাড়ি। ফলে আজকে মানুষ চায় যে এই ব্যাপক, এই আজকে উচ্ছেদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক যে এজেন্ডাটা পশ্চিমবাংলার জন্য প্রয়োজন, আমাদের লক্ষ্য থাকবে যে এই এজেন্ডাটাকে আমরা আরো দৃঢ়ভাবে এবং বলিষ্ঠভাবে এটাকে নিয়ে করবো। আপনারা তো এই প্রথম বিধানসভা ভোটে বাম ঐক্যে আপনারা এলেন, মানে ওই মঞ্চে আপনারা পা রাখলেন। আপনারা এবার রেজাল্ট যাই হোক না কেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনি একটু আগে বামপন্থীদের নিয়ে বা বাম লড়াই নিয়ে আপনি আশাবাদের কথাও শোনালেন। আপনি একটা জিনিস আমায় বলুন যে বামেদের যে এবারের যে রেজাল্ট, মানে ওভারঅল যে রেজাল্ট, মানে এমন কিছু বাড়তি ভোট তো আপনারা এবার পাননি, একটাই আসন মাত্র এসছে। যদি নসেসের দিকে ধরা হয় তাহলে আরেকটা, দুটো আসন আপনাদের এসছে সেদিক থেকে। তো এই যে একটা বিরোধী পরিসরের একটা বৃহৎ জায়গা তৈরি হলো তৃণমূলের সরকার থেকে চলে যাওয়া, বিজেপি ক্ষমতায় চলে আসার ফলে, আপনার কি মনে হয় যে এবার আপনাদের পক্ষে সত্যি খেলা ঘুরিয়ে দেওয়া সম্ভব? আমার মনে হয় এবারের নির্বাচনেও বামপন্থীদের আরো বেশি ভোট পাওয়া উচিত ছিল। আচ্ছা। কিন্তু আমার ধারণা যে সম্ভবত ওই যে সবাই একটা শূন্যের গেরো, ওই শূন্যটার উপরে, শূন্যটা যাতে এক হতে পারে তার উপরে জোরটা বেশি পড়েছে। কিন্তু আমার যেটা ছিল যে ভোটের শতাংশটা যাতে বাড়তে পারে, ওই যেটা 5-এ নেমে গেল এবার, ওটা যাতে 10-এ উঠতে পারে। 5ও নয়, 4.6, মানে সবটা মিলিয়ে 5, সমস্ত বামপন্থীদের মেলালে 5। এই 5টা যাতে 10 হতে পারে, এই 10 হতে পারাটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু আমার মনে হয় জোরটা যেহেতু ফোকাসটা চলে গেল পাখির চোখের মতো, যে কোন কোন সিট বেরোতে পারে, ফলে পুরো ব্যাপারটা জোরটা ওখানে পড়ার ফলে বাকি জায়গাগুলোতে যে ভোট বাড়ার দরকারটা ছিল, এত বড় বড় আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে, শিক্ষকদের নিয়ে, আরজি করের প্রশ্ন নিয়ে আন্দোলন তো রাস্তায় বামপন্থীরাই করেছে। এই সমস্ত বামপন্থীদের আন্দোলন আর তার পুরো নেপোয় মারে দই, সেখানে পুরো তার ফসলটা চলে গেল বিজেপির ঘরে। বামপন্থীদের কাছে এটা তো বড় প্রশ্ন যে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক বার্তাটা যাচ্ছে কি যাচ্ছে না, এবং সেখান থেকে আমাদের মানুষের সাথে যোগাযোগটা আরো নিবিড় হচ্ছে কি হচ্ছে না। আমার তো নিজের এটাই মনে হয়েছে আরো ভোট বাড়া উচিত ছিল, ভোটটা বাড়েনি সম্ভবত এই কারণে যে নির্দিষ্ট কয়েকটা আসনে যেখানে জয়ের সম্ভাবনা ছিল সেটার উপরে বেশি জোর পড়েছে। সাধারণভাবে ভোট বাড়ানোর উপরে জোরটা বেশি পড়েনি, কিন্তু এবারে সেটা পড়া উচিত গোটা রাজ্য জুড়ে। গত 1-1.5 মাসের মধ্যে উচ্ছেদ বিরোধী যে মিছিলগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, পথসভাগুলো একটা জনসভার রূপ নিয়ে নিচ্ছে, এই ছবিটা আমার কাছে আছে। মানুষ চাইছে, আমরা একটা গণস্বাক্ষর অভিযান শুরু করেছি, যে মানুষগুলো SIR এ যাদের নাম চলে গেছে তাদেরকে নিয়ে, তাতে যে বিরাট সাড়া পাচ্ছি। মানুষ নিজে থেকে ফোন করে আমাদের কাছে আসছেন যে আমাদের কেসটা দেখুন,
তো ফলে মানুষের এই তাগিদ, এক হাতে তো তালি বাজে না, আমাদের প্রচেষ্টা আর মানুষের দিক থেকে একটা বিরাট তাগিদ এবং সাড়া, এই দুটো মিলিয়ে আমার তো মনে হয় যে পশ্চিমবাংলায় ঐক্যবদ্ধ বাম শিবির সেটা একটা নতুন জায়গা করতে পারবে। দিবঙ্গত, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে, মানে বাই ইলেকশন রয়েছে। ওদিকে আপনি বসিরহাট একটা ডিউ রয়েছে, এদিকে নন্দীগ্রাম, বা একই সঙ্গে রেজিনগর হওয়ার কথা আছে, তারপর পুরসভা, পঞ্চায়েত, একাধিক ভোট আছে। এই ভোটগুলোকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি? আপনাদের কি এই বাই ইলেকশনসে কি প্রার্থী দেওয়ার ইচ্ছে আছে বা ভাবছেন? আমাদের নিজস্ব দলগতভাবে তো নেই, হুম কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু আহ, বাম জোটের কথা যদি বলি, বাম এবং আইএসএফটা মিলিয়ে, তাহলে সেখানে তো সব জায়গাতেই প্রার্থী ছিল, তো ফলে প্রার্থী থাকারই কথা। বাকি এখনো নির্বাচন নিয়ে আমরা ঠিক কোনো কথাবার্তা এখনো হয়নি আর কি। আচ্ছা, মানে আপনারা কি পুরসভা বা পুরসভা, অবশ্যই পুরসভা, পঞ্চায়েত, এই যে নির্বাচনগুলো আসবে সেখানে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে আরো শক্তিশালী ভাবে হস্তক্ষেপ করা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।